So this is would be like the second last official class before our final term examination. আমি অবশ্যই আমার লাস্ট ক্লাসে আপনাদেরকে কিছু সাজেশন দিয়ে দিব বা আসলে কিভাবে স্টাডিটা করলে আমরা মাইন্ডকে ভালো করব। মিড টার্মে আপনারা যেটা করেছেন ম্যাক্সিমাম স্টুডেন্টস এর রেজাল্ট অ্যাভারেজ অর বিলো দ্যান অ্যাভারেজ। খুব অল্প কিছু স্টুডেন্ট মোটা দাগে যেটাকে বলা যায় যে ভালো করেছে। এই জায়গা থেকে আসলে আমরা কিভাবে ওভারকাম করে একটা ভালো রেজাল্টের দিকে যাব এটা নিয়ে আমি লাস্ট ক্লাসে ইনশাআল্লাহ কথা বলবো। তো তার আগে আমরা হচ্ছে আজকের ক্লাস বা কালকের ক্লাস যেটা ওয়েডনেসডে সেটা এখন যেটা মেইন কথা যেটার জন্য এত কথাগুলো বললাম আমি আজ আপাতত সিলেবাস অলরেডি ডান আপনারা হয়তো জানেন and আপনাদের কোশ্চেন ডান কোশ্চেন প্রিন্টিং ডান। সো অ্যাকর্ডিং টু দ্যাট একটা টপিক আছে আমার মনে হচ্ছে না যে আমরা দুটা ক্লাস মিলিয়ে শেষ করতে পারবো। যদি আমার এরকম হয় যে আমার মনে হচ্ছে দুটা ক্লাস মিলিয়ে শেষ করতে পারবো না, ইন দ্যাট কেসেস on Wednesday there will be another extra class for you. Wednesday ক্লাসটা হবে আপনাদের যেহেতু আমার ক্লাসের পরে আবার ম্যাথস ক্লাস থাকে, ম্যাথস এর পরে একটা ক্লাস থাকে, তো সো ওইটা দেখা যাবে যে 4:30টার সময় আমি একটা এক্সট্রা ক্লাস নিব। অন্য কোনো ফ্যাকাল্টি মেম্বার যদি আপনাদেরকে ওই দিন ক্লাস দেয় তাহলে 4:30টার পরে নিন। হ্যাঁ, 4:30 থেকে 6টায় স্লটটা আমার বোঝাতে পেরেছি। অনেকেই নিতে পারে, এক্সট্রা ক্লাস সবারই দরকার আছে সিলেবাস কমপ্লিট করার ব্যাপারে। তো সেক্ষেত্রে এটা মেক শিওর করুন। ওকে, আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমার কথা সবাই শুনেছেন? ম্যাম কবে ডেটটা বললেন? 12 তারিখ। 12 তারিখ 4:30 থেকে 6টা? হ্যাঁ, 4:30 থেকে 6টা কোনো ক্লাস নিয়ে না, আমি ক্লাস আচ্ছা ওই সময় দিই এক্সট্রা ক্লাস যদি আমার মনে হচ্ছে আমার একটা এক্সট্রা ক্লাস নিতে হবে। সো আমরা এখন নাও উই আর ব্যাক টু দ্য ক্লাস। সো আমাদের আজকে যে টপিকটা নিয়ে আমরা স্টাডি করব আমরা অলরেডি আইডিয়া পেয়ে গিয়েছি, মানে যেহেতু ভিডিওটা প্লে হচ্ছিল। যদি আপনারা ভিডিওটা সাউন্ড শুনতে পাচ্ছিলেন যখন ভিডিওটা প্লে হচ্ছিল? জি ম্যাম। তো ভিডিওটাতে অলরেডি দেখে মনে হয় বুঝতে পেরেছেন বারবার পার্সোনালি একটা জিনিস নিয়ে কথা বলছিল, নেগেটিভ এক্সটার্নালিটি। নেগেটিভ এক্সটার্নালিটি এটা আমরা লাস্ট ক্লাসেও হচ্ছে গিয়ে এই নেগেটিভ এক্সটার্নালিটির উপরে কিন্তু স্টাডি করে আসছি, তাই না? তো আমাদের স্টাডিটার সাথে রিলেটেড করে কিন্তু বিষয়টা আমরা এখানে আসলে দেখেছি যে নেগেটিভ এক্সটার্নালিটি জিনিসটা কি। আজকে আমরা এটার অপোজিটটা চলে যাবো যে হোয়াট ইজ পজিটিভ এক্সটার্নাল। সবাই সবসময় নেগেটিভটা নিয়ে কথা বলে, তো পজিটিভটা নিয়ে কেউ কথা বলে না। তো আমরা পজিটিভ এক্সটার্নালিটিটাও দেখবো, পজিটিভ এক্সটার্নালিটি মেইনলি ফোকাস করব, কিন্তু আমি তার আগে যেগুলো নেগেটিভ এক্সটার্নালিটি ওটা একটু দেখালাম। তো আমরা দুটোই হচ্ছে কি আজকে আর একবার রিপিট করে দেন আমরা আজকে ইয়াতে ব্যাক করে যাবো। এটাই হচ্ছে আজকে মেইনলি আমাদের। ঠান্ডা লেগে গেছে আমার, একটু একটু ভালো ঠান্ডা লেগেছে। তো যদি আবার ভয়েসের প্রবলেম হয় আমাকে জানাবো। তো আমরা হচ্ছে কি ওই পজিটিভ নেগেটিভ এক্সটার্নালিটি যেটা মানে নেগেটিভ এক্সটার্নালিটি নিয়ে অনেক পড়েছি ক্লাসে। সো ওইটা হচ্ছে কি আবারও আমরা যেটা করবো যে আজকে আরেকবার রিপিট করবো, যেটা আমরা পজিটিভ এক্সটার্নালিটিতে চলে যাবো। এটাই হচ্ছে আজকে আমার ক্লাসের। তবে শুরুতেই একটা হচ্ছে ভিডিও প্লে করছে, যদিও আপনারা দেখে ফেলেছেন, আমি একটু টেনে নিয়ে যাবো। ফার্স্ট ডে ভিডিওটা আরেকবার একটু দেখাবো, তারপরে হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসে যেটা পজিটিভ এক্সটার্নালিটি সেটাতে ব্যাক করবো। এবং বিফোর ডুইং দ্যাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা খাতা কলম নিয়ে বসেন, কারণ আজকে আবার একটা গ্রাফ আমরা ড্র করবো, আমিও ড্র করবো এখানে অনলাইনে। তো আপনাদের ওটা ড্র স্টার্ট করবো as they relate to economics. With that said, let's get into things. Put simply, an externality refers to the cost incurred or the benefits received by a third party. However, the third party does not have control over the generation of these costs or benefits. The externality can be positive or negative and may arise from either the production or consumption of goods or services. It can be either private or social, which means it can be either on an individual level or affect an entire society or market. Externalities may be classified as positive or negative depending on the effect they create. Interestingly enough, an externality might not actually affect the organization which causes said externality. An example of a negative externality is the pollution that is emitted by a factory, which in turn disturbs the surrounding environment and negatively affects the health of residents who may live nearby.
On the other hand, an example of a positive externality could be a neighbor performing aesthetic landscaping work on their front lawn, which makes the entire street look more inviting and increases not only their own property value, but also the property value of homes around theirs. Externalities often happen when the production or consumption of the own price equilibrium of a product or service does not reflect the actual costs or benefits of that product or service to the society as a whole. Therefore, the supply and demand curves in the market do not accurately depict the socially optimum equilibrium, but rather the market equilibrium without taking externalities into account. So how can we understand this visually? Consider the following question. What is the optimal level of pollution? Well, most people would automatically give the answer that zero pollution would be optimal. However, the optimal level of pollution is not zero. Instead, the optimal level is obtained by following our economic decision rule of equating the marginal benefit to the marginal cost. You can't have no pollution because if you did, that would result in no output from the factory at all. However, due to the negative impact that production has on society, the marginal social cost of production would require for there to be less output produced than if there was no negative externality. This is why we see the marginal social cost curve is farther to the left than the private cost curve by the amount of the externality, which creates a socially optimal equilibrium which is strictly less than the market equilibrium, as the market equilibrium does not take into account any externalities. If external costs such as pollution exist, the producer may choose to produce a higher quantity of the product than would be made if the producer were required to pay environmental costs associated with the pollution that they create. This is why things such as the carbon tax in Canada are imposed on polluting firms, essentially a way for them to pay for the negative externality that they create. When a positive externality is present, the market produces less than the socially optimal quantity of the good or service, since there is a benefit to society that is not captured by the individual. Higher education, for example, not only benefits the individual who's receiving it, but also society as a whole, since well-educated individuals are often creating new products and services and oftentimes more innovative and efficient in their field. However, a student will only consider the marginal private benefit and the marginal private costs when determining the quantity of education that he or she should obtain, not the additional benefit to society that they create when making their decision. Since responsibility or consequence for self-directed action lies partly outside of self, an externalization element is involved in all decision making. That is, the decisions that we make affect those around us as well as ourselves, and that needs to be taken into account when talking about social optimality. This positive externality creates a social marginal benefit which exceeds the market demand, or in this case, the private benefit, which creates a socially optimal equilibrium which is strictly greater than the market equilibrium, which of course does not take into account any positive externality. So the overall cost and benefit towards the society can be described with the formula. It is simply the sum of the imputed monetary worth of benefits and costs to all parties involved. So for a polluting factory, the total cost to society is the cost of production to the firm plus the monetary cost of pollution to all those affected by it. As you can see, a polluting factory's social costs far exceed its private costs of labor and materials. Hence, the socially optimal quantity achieved in equilibrium is strictly less than the market level for quantity in equilibrium. Likewise, the opposite is true for positive externalities, where the benefit to society is greater than the private benefit to an individual. Hence, the socially optimal equilibrium quantity is strictly greater than the market quantity at equilibrium. Now, externalities bring to light all sorts of concepts such as Pigouvian taxes, Pigouvian subsidies, Coase theorem, etc. But to go into depth on those concepts right now would result in a very lengthy video. However, if there's demand for more videos like this, then you best believe we'll supply it. Just as a reminder, we'll be running our 500 sub giveaway till the end of November, so if you want to learn about how you can enter, you can follow the instructions in the description. And as usual, if you like this video and are excited to see more, let us know by liking the video, subscribing to the আচ্ছা, তো ভিডিও টু ভিডিও একটু ফাস্ট গিয়েছে, আপনাদের জন্য আমি বুঝি যে এটা হচ্ছে ইয়াটা করাটা, স্পেশালি এত দ্রুত জিনিসের সাথে অ্যাডজাস্ট করাটা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট। এখানে আমি টার্ম গুলো ব্যাখ্যা করবো অবশ্যই। শুনতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, টার্ম গুলো আমি অবশ্যই আবারও ব্যাখ্যা করবো আপনাদেরকে।
তো আমরা এখানে প্রথমে হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটিতে নিয়ে কথা বলেছি। উনি যে ছবিটা এঁকেছে আমরা লাস্ট ক্লাসে এই ছবিটাই এঁকেছিলাম। এই কারণে হচ্ছে আমি ছবিটা দিয়ে আবার একটু দেখাচ্ছি, তারপর আবার আমরা আজকের ছবিটাও আঁকবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা লাস্ট ক্লাসে এক্সটার্নালিটি নিয়ে পড়েছিলাম। এক্সটার্নালিটি কি, এখানেও যেটা বলে এরকমই যে when someone's other action, অন্য একটা পার্সন কোন কাজ করছে, other people's action will affect on your well-being, এবং ইট উইল বি নন কম্পেনসেট অ্যাকশন কাইন্ড অফ। এইখানে আপনার যে আপনার ভালো থাকা খারাপ থাকাতে যে ইম্প্যাক্টটা পড়বে, সেখানে কিন্তু আপনার জন্য কোনো কম্পেনসেশন, বিষয়টা কম্পেনসেশন নাই বলতে এখানে আমরা যেটা বোঝাচ্ছে যে আপনার যদি কোনো কারণে অন্য people's অ্যাক্টিভিটিতে আপনি নেগেটিভলি এফেক্ট হন, সেক্ষেত্রে আপনাকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার বিষয় নেই, বা পজিটিভলি এফেক্টেড হলে কিন্তু আমাকে ক্ষতিপূরণ দেওয়ার এখানে আপনার কোনো বিষয় নেই। এটা ছিল এক্সটার্নালিটি। সাপোজ আমি এখন আপনাদের ক্লাস করছি, এখন যদি আমার বাসার পাশে একটা পার্টি হয়, সাপোজ তার একটা কনসার্ট হচ্ছে, কনসার্টের কারণে হাই ভলিউম তারা গান শুনছে, তো এটার কারণে যেটা হবে যে আমি কিন্তু ক্লাসটা পিসফুলি দিতে পারবো, বা আপনারাও ইম্প্যাক্ট। এখন বললাম যে অথই উনি আছেন, সাপোজ আমি ধরে নিচ্ছি নারায়ণগঞ্জ, তো দেখেন ওই ঢাকার কোথায় মিরপুরে একটা কনসার্ট হচ্ছে, সেই কনসার্টের কারণে সে নারায়ণগঞ্জে থেকে আশেপাশেও সে থাকে, বিষয়টা বুঝছেন? আশেপাশেও থাকে না, নারায়ণগঞ্জে থাকে, সেখানে বসে উনি উনার ক্লাসটা উনার হ্যাম্পার হলো, উনার ক্লাসটা ঠিক মতো করতে পারলেন না, এই যে উনি একটা উনার উপর একটা ইম্প্যাক্ট করলো, এইটাকে আমরা বলছি হচ্ছে কি এক্সটার্নাল। এবং এটাকে যদি আমরা মোর স্পেসিফিকলি আমরা এটাকে যাই, দিস ইজ নেগেটিভ এক্সটার্নাল। দেন আমরা যেটা ছিল যে আমরা নেগেটিভ এক্সটার্নালিটি, আমরা এক্সটার্নালিটিটাকে দুইভাবে দেখেছিলাম। তো দুইভাবে দেখেছিলাম, একটা ছিল হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ এক্সটার্নালিটিটা আমরা আজকে পড়বো, নেগেটিভটা আর একবার একটু স্টাডি করি। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোয়ান্টিটিটাকে আমরা এক্স এক্সিসে নিয়েছি, আর প্রাইসটাকে আমরা হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল যেটা করে ওয়াই এক্সিসে নিয়েছি। পরবর্তীতে ডিমান্ড কার্ডকে এখানে একটা রেড লাইন দিয়ে দেখাচ্ছে। ডিমান্ড কার্ড এখানে যদিও বলছে মার্জিনাল প্রাইভেট বেনিফিট, অতটুকু না বুঝলে আমরা এতটুকু জানি যে ডিমান্ড সবসময় আমাদের প্রাইভেট বেনিফিটটাকে দেখায়, বা আমরা অ্যাকচুয়ালি ওটা থেকে কি বেনিফিটেড হই, আর না হলে তো আসলে ডিমান্ড করি না, সো ওই বেসিসে এটা থেকে ডিমান্ড। আর সাপ্লাই অলওয়েজ হচ্ছে আমাদের কস্ট দেখায়, প্রাইভেট কস্ট আমরা স্পেসিফিকলি বলি যে প্রাইভেট কস্ট ইজ ক্যালকুলেটেড বাই সাপ্লাই। এইভাবে আমরা আসি। তো সেখানে আমরা দেখলাম যে মার্জিনাল মানে ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ দে পাসেস ইচ আদার, এন্ড ফ্রম দেয়ার আমরা ফাইন্ড আউট করলাম যে দে পাসেস এট দিস পয়েন্ট। প্রথমে যে আমরা যে পয়েন্টটা পাচ্ছি এখানে যদি এটা মেনশন করেন, এটাকে আপাতত আমরা একটা নাম দিলাম, আমরা ক্লাসে যেটা দিয়েছিলাম সেটার নাম হচ্ছে ই। তো এই ই পয়েন্টে পাস করে, তো মার্কেট যদি অ্যাজ ইট ইজ থাকে, অর্থাৎ এক্সটার্নালিটি হচ্ছে না এগুলো আমরা হেডেক নিলাম না, এখানে গভর্নমেন্ট কোনো ইন্টারভেনশন করলো না, সেক্ষেত্রে যেটা হয় যে অরিজিনালি মার্কেট কোয়ান্টিটিটা আমার হচ্ছে গিয়ে দিস ওয়ান থাকে, দ্যাট ইজ আমরা এটার নামও দিয়েছিলাম, এটা নাম দিয়েছিলাম হচ্ছে গিয়ে মার্কেট ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা বলছিলাম সেই কোয়ান্টিটি বা মার্কেট কোয়ান্টিটি যেটা ছিল, এরকম করে বলেছি। পরবর্তীতে আমরা দেখলাম যেহেতু এখানে নেগেটিভ এক্সটার্নালিটি হলো, নেগেটিভ এক্সটার্নালিটি মানে হচ্ছে আপনার উপরে যেমন কস্টিং আছে, ওভারঅল এটার একটা এক্সটার্নাল কস্ট আছে। অর্থাৎ নেগেটিভ এক্সটার্নালিটি আমি কিভাবে কমাতে পারি, সাপোজ যে অথয়ের যে সিচুয়েশনটা বললাম, সেটা আমরা কমাতে পারি এইভাবে যে যারা কনসার্ট অ্যারেঞ্জ করতেছে তাদেরকে তাদের উপর একটা ট্যাক্স চার্জ করা যেতে পারে, যে তুমি যেহেতু কনসার্ট অ্যারেঞ্জ করছো, এই কারণে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারছে না, তাদের স্টাডি হ্যাম্পার হচ্ছে, এই কারণে তুমি এই কনসার্টটা অ্যারেঞ্জ করা পারপাসে এই সাউন্ড পলিউশন পারপাসে প্রতি ঘন্টার জন্য 5,000 টাকা করে ট্যাক্স দিবে। এবং এই ট্যাক্সের টাকাটা দিয়ে আপনাদের গভর্নমেন্ট কি করে, আপনাদের গভর্নমেন্ট এক সেমিস্টার টিউশন ফি দিবে। তাহলে দেখেন আপনাকে কিন্তু ইনডিরেক্টলি এখানে গভর্নমেন্ট সাবস্টিটিউট করে দিচ্ছে, বেনিফিটেড করে দিচ্ছে। তো এইভাবে হচ্ছে কি আপনি কিন্তু এই যে নেগেটিভ এক্সটার্নালিটির কারণে যে ইম্প্যাক্ট আপনার উপরে, সেটা কিন্তু ঠিক হয়ে যায়। তো সেটাকে এটাকে আমরা গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করছি, সেখানে আমরা দেখলাম যে যখন sorry, তো সেখানে আমরা দেখলাম যে when we talk about the supply curve, it's actually calculate the private cost, but when we calculate the negative externality on our account, in that cases the supply curve has become the S1 or the
line on the left. কেন এই লেফট সাইডের লাইনটা হলো? বিকজ নাও ইটস অ্যাডেড দ্য পার্সোনাল কস্ট, অলসো দ্য কস্ট ফর এক্সটার্নালিটি, or আমরা লাস্ট ক্লাসে এটাকে স্পেসিফিকলি বলেছিলাম এটা হচ্ছে এক্সটার্নাল। So now you have a question, then why the supply curve shifts to the left one? So the reason behind that is when the cost increases, that is private cost and external cost, or the cost for externalities, আপনার কি হচ্ছে? প্রোডাকশন কস্ট বাড়ছে। আমরা জানতাম যে আমাদের যদি প্রোডাকশন, আমরা সাপ্লাই এর চ্যাপ্টারে পড়ে আসছিলাম, when the production cost increases, এটা একটু লেখা ডিফিকাল্ট, আমি জাস্ট PR দিয়ে লিখলাম। So production cost যদি আমার বাড়ে, when the production cost increases, it's pretty normal that the price level of that product will be high, because the selling price will be the adjustment of production cost. So একটা প্রোডাক্ট তৈরি করতে যদি আমার খরচ বেড়ে যাচ্ছে, আমি অবশ্যই প্রাইস লেভেলটাকে বাড়িয়ে দিই। প্রাইস লেভেল বাড়ানোর সাথে সাথে as a normal consumer we will demand less, because at a higher price we don't consume more, so we will consume less, and when our consumer will consume less, from the market mechanism we will supply more, আমরা কিন্তু সাপ্লাইটা অটোমেটিক্যালি বেশ বাড়িয়ে। So this is the flow। এই কারণে যেটা হচ্ছে যে আমার সাপ্লাই যা ছিল না কেন তার থেকে বেশ একটা অংশ কিন্তু কমে আমার S1 চলে। তো এই জিনিসটুকু আমরা হচ্ছে লাস্ট ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা পজিটিভ এক্সটার্নালিটিতে চলে যাব। সো নাও দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ এক্সটার্নালিটি, যেটাকে আমরা বলছি পজিটিভ এক্সটার্নালিটি। পজিটিভ এক্সটার্নালিটির এক্সাম্পল, সাপোজ আপনার বাসার পাশে আমি ধরে নিলাম যে কনসার্টটা হচ্ছে এবং আপনার কালকে এক্সাম নাই, আপনি খুব রিল্যাক্সিং মোডে আছেন। এখন আপনার বাসার পাশে তাহসানের একটা কনসার্ট হচ্ছে, সেই কনসার্টের গান শুনে আপনি খুব ভালো ফিল করবেন এবং আপনি কিন্তু কনসার্টে যান, যেহেতু কনসার্টের ইয়া দিলে, ওটা কি বলে, গানটা দিলে আপনি হচ্ছে গিয়ে বাসা থেকে বসে শুনতে পাবেন, এবং সেটা হচ্ছে আপনি চাইলেও ওরা আসলে আপনাকে এটা কনজিউম করার ব্যাপারে আপনাকে হচ্ছে গিয়ে wait a minute, I have a call. আচ্ছা, সরি। তো এখানে যেটা হচ্ছিল, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ম্যাম, শুনতে পাচ্ছি। এখন যেটা হলো যে আমরা এখন পজিটিভ এক্সটার্নালিটিটা নিয়ে কথা বলবো। তো আমরা যেটা বলছিলাম যেটা কনসার্ট নিয়ে কথা বলছিলাম, তার আগে এখানে কিন্তু পজিটিভ এক্সটার্নালিটির এক্সাম্পল হিসেবে আপনার ছবিটা যদি আমরা আঁকবো, আমি জাস্ট ইয়ে দেখা যায় এখানে পজিটিভ এক্সটার্নালিটির এক্সাম্পল হিসেবে এখন এটা ভিডিওটা প্লে হবে, এই জন্য আর আমি আগাচ্ছি না। পজিটিভ এক্সটার্নালিটির এক্সাম্পল হিসেবে এডুকেশন, দেন হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে সোসাইটাল বেনিফিট বা সোসাইটাল যে নেইবারহুডে আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক পজিটিভ কিছু কাজ হয়, সেটা থেকে আমরা যে বেনিফিটেড হই, ওই বিষয়গুলোকে নিয়ে এখানে কথা বলেছে। তো আমরা হচ্ছে সেটাতে আসবো। তার আগে আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটিটা কি সেটা একটু বুঝে আসি। তো এটার জন্য যেটা পজিটিভ এক্সটার্নালিটিতে আমরা আসলে যেটা ফেস করবো সেটা হচ্ছে আমরা দেখবো যে কোনো একটা কারণে অন্য মানুষের কোনো কাজ, আপনি সেখানে আপনার কোনো ইম্প্যাক্ট নাই, আপনি কোনো কিছুই করেন নাই, আদার্স পিপল অ্যাক্টিভিটি হ্যাজ এ পজিটিভ ইম্প্যাক্ট অন ইউর লাইফ, এরকম, এবং আপনি কোনো কিছু না করে ইউ আর বেনিফিটেড ফ্রম দ্যাট সিচুয়েশন, দ্যাটস কল্ড পজিটিভ এক্সটার্নাল। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি যে আপনি হচ্ছেন গিয়ে ওই যে বললাম যে আপনি একজন নর্মাল স্টুডেন্ট এবং আপনার আজকে কয়েকদিন ধরে এক্সাম নাই, তো আপনি খুব মানে বেশ ঠান্ডা মেজাজে আছেন, যেটাকে বলা যায় এরকম একটা টাইম পাস করছে। তার বাসার পাশে একটা কনসার্ট হচ্ছে, ধরে নিলাম তাহসানের কার কনসার্ট, টেইলর সুইফটের। টেইলর সুইফটের কনসার্ট হচ্ছে এবং এটা টিকিটের জন্য হাহাকার করে গেছে, কেউ টিকিট পাচ্ছে না। কিন্তু যেহেতু কনসার্টটা আপনার বাসার পাশে, আপনার কি হলো, আপনি আপনার বাসার রুমে জানালা দিয়ে বসে আছে টেইলর সুইফটের কনসার্টটা
এনজয় করতে পারেন। এবং আপনি কোনো কিছু, এবং আপনার যেহেতু ওখানে বাসা, আপনাকে কিন্তু অর্গানাইজার যারা তারা এটা এনজয় করার ব্যাপারে কোনো আটকাতে পারবে না। এবং যেটা হচ্ছে যে এখানে আপনার চাইলেও মানে আপনার বাসা যেহেতু তাদেরকে আটকাতে পারবে না, আপনার উপর কোনো চার্জ করতে পারবে না। তো যেটা হলো আপনি বাসায় বসে টেইলর সুইফটের কনসার্টটা এনজয় করেন। এই যে আমরা এই সিচুয়েশনটা দেখলাম, এখানে কি হলো, উইদাউট পেইং ফর এ গুড আর এনজয়িং ইট, তাই না, এরকম একটা বিষয় হলো। এবং আপনি এখানে চিন্তা করলেন যে আপনি পজিটিভলি বেনিফিটেড হলেন, কিছু না পে করে আপনি একটা বড় একটা অ্যামাউন্টের আপনি একটা হচ্ছে কি প্রোডাক্ট কনজিউম করে ফেলেন আপনার কাছে, এরকম মনে হয়। এই সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে কি পজিটিভ এক্সটার্নালিটি, অর্থাৎ when someone's other action has uh, uh, as a bystander or as a third person or as an outsider you are positively benefited from this situation. That's called positive external. তো ওই যে বলছিলাম যে একটা কনসার্ট হচ্ছে, সেই কনসার্টে গানটা আপনি শুনে ভালো লাগছে, আপনি পে না করে আপনি এটা এনজয় করছেন, সেটা একটা পজিটিভ এক্সটার্নালিটির এক্সাম্পল হতে পারে। আপনি হয়তো বা আপনি গভর্নমেন্ট সাবসিডি প্রোগ্রাম দিচ্ছে, সাবসিডি প্রোগ্রাম মানে হচ্ছে গভর্নমেন্ট নিজে স্পেন্ড করে, গভর্নমেন্ট নিজে স্পেন্ড করছে, আপনি কোনো কিছুই করলেন না, সেখান থেকে আপনার যেটা হচ্ছে যে আপনার কোনো কিছুই হচ্ছে না, এবং সেখান থেকে আপনার যেটা হলো যে আহ, আম, আপনার কোনো কিছু হচ্ছে না, এবং সেখান থেকে আপনার যেটা হলো সেটা হচ্ছে কি যে আপনি গভর্নমেন্টের টাকা আপনি ফ্রি অফ কস্ট স্টাডি করে ফেললেন। এবং দেখা গেল যে সেখান থেকে আপনি একজন বাংলাদেশে ধরে নিলাম যে বড় একজন অন্টারপ্রেনার, এবং অন্টারপ্রেনার হয়ে আপনার হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশে যেটা হয় যে আপনি বাংলাদেশে যেটা হয় যে যেটাকে বলা যায় কি বলবো, যে আপনি অনেক মানুষের জব ক্রিয়েশনে ইম্প্যাক্ট করে। এখন ধরেন আপনি যখন আপনার কোম্পানিতে জব ক্রিয়েট হলো, অন্য মানুষ এখান থেকে বেনিফিটেড হচ্ছে, দেখেন তারা কিন্তু এখানে এটার জন্য কোনো পে করছে হচ্ছে গভর্নমেন্ট আপনাকে এডুকেটেড করেছে। কিন্তু আহ কিন্তু যেটা হচ্ছে যে সেটা হচ্ছে আপনার এটার কারণে হচ্ছে কি আপনি আপনার কিছু মানুষ এখানে পজিটিভলি বেনিফিট হচ্ছে। এই যে এই সিচুয়েশন গুলোকে আমরা পজিটিভ এক্সটার্নাল, যেমন ধরেন আপনার লোকালিটিতে প্রত্যেকটা বিল্ডিং যদি খুব সুন্দর করে সাজানো থাকে, বা সামনে বাড়ির সামনে সুন্দর লন, আপনার কিন্তু ওই এরিয়াটাতে থাকতে ভালো লাগবে, এরিয়াটা সেফ এন্ড সিকিউর মনে হয়। এটা একটা পজিটিভ এক্সটার্নালিটির এক্সাম্পল। ধরে নিলাম যে আপনার নেইবাররা খুব হেল্পফুল, অনেক বেশি পছন্দ করে, অনেক হেল্প করে। এই যে সিচুয়েশন, আপনি কিছু না করে আপনি পজিটিভলি বেনিফিট হচ্ছে, এটা একটা পজিটিভ এক্সটার্নালিটি। অথবা এমন হতে পারে যে আপনি যে এলাকায় থাকেন, আপনার বাসার 2 বাসা পরে কোনো একটা কারণে পুলিশ স্টেশন মেক করা হয়েছে। এই যে পুলিশ স্টেশন মেক করা হয়েছে, সেটার কারণে আপনার এলাকাটা খুবই সিকিউর, এখানে কিন্তু আপনার কোনো হাত নাই, কিছুই নেই। কিন্তু এই যে পুলিশ স্টেশন থাকার ফলে আপনি সিকিউরিটির মধ্যে আছেন। এই বিষয়গুলোকে নিয়ে আমরা হচ্ছে কি এগুলোকে পজিটিভ এক্সটার্নালিটি নিয়ে আসতে পারি। এই ছিল হচ্ছে কি পজিটিভ বলের পজিটিভ এক্সটার্নালিটির এক্সাম্পল। এবার আমরা ছবিটা আঁকবো। তো এটার জন্য একটু সবাইকে রিকোয়েস্ট করবো খাতা কলম। আমরা ছবিটা দেখে শেষ করে দিতে পারতাম, কিন্তু ওটা আসলে ওখানে দেখালে তার কেউই আমি না ড্র করলে আমি জানি আপনারাও ড্র করবেন, সেটা ড্র করতাম। তো আমরা চ্যাপ্টার 10-এ ছিলাম, এক্সটার্নাল লিকেজ যে চ্যাপ্টারটা যেটা সেটা আমি জুম করে দিচ্ছি। আমরা এক্সটার্নালিটি চ্যাপ্টারটাতে ছিলাম, আমরা প্রথমে হচ্ছে গিয়ে এক্সটার্নালিটি সেটা বুঝেছি, এবং দেন হচ্ছে গিয়ে আমরা পজিটিভ এক্সটার্নালিটি যেটা নেগেটিভ এক্সটার্নালিটি যেটা সেটা পড়ে আসছি। আজকে আমরা পজিটিভ এক্সটার্নালিটিটা পড়ছি। তো পজিটিভ এক্সটার্নালিটির এক্সাম্পল হিসেবে মানে গভর্নমেন্ট যে এডুকেশনাল সাবসিডি দেয়, অ্যাকচুয়ালি ইন দিস চ্যাপ্টার দে আর টকিং অ্যাবাউট ইট, এটা নিয়ে কথা বলেছি। তো এখানে আমরা যেটা করছি, আমি এইখানে ছবিটা একটু লেফট সাইডে এঁকে ফেলছি, যাতে হচ্ছে গিয়ে আপনার মানে ছবিটাও মানে বইয়ের পিকচারটাও আপনারা দেখতে পারেন, প্লাস হচ্ছে গিয়ে আপনাদের যেটা হলো যে
আপনাদের আমরা ড্র করলাম সেটাও আপনারা দেখলেন, আবার হচ্ছে জুম আউট করে নিই। আমি এটা ড্র করলাম, আবার হচ্ছে কি আপনারাও এটা আমার সাথে সাথে ড্র করলাম, দুটোই হলো। তো আমরা এটার জন্য যেটা করছি যে আমরা একটা দুটো এক্সিস নিয়ে নেবো অ্যাজ ইউজুয়াল, যেটা করে থাকি যে আমরা একটা এক্স এক্সিস নিলাম এবং একটা ওয়াই এক্সিস নিলাম। আমরা এক্স এক্সিস নিলাম, আমি অ্যারো না দিই, আচ্ছা অ্যারোই দিই যেহেতু arrow use করি। তো আমরা এক্স এক্সিস নিলাম এবং ওয়াই এক্সিস নিলাম, পরবর্তীতে আমরা আমাদের বইয়ের মতো করেই করার চেষ্টা করছি। তো সেই কারণে ইন বুক দ্য ডিমান্ড কার্ভ অ্যান্ড দ্য অরিজিনাল সাপ্লাই কার্ভ ওয়াজ a blue curve. So আমরা একটা ডিমান্ড কার্ভ এঁকে নিচ্ছি। আমরা জানি যে ডিমান্ড কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং and the supply curve is upward sloping. আমরা জানি, তো আমরা দুটো দুই কালার সুবিধাজনক হবে আনবো করা যায়। তো আমি যেটা করলাম যে আমি সাপ্লাই কার্ভের কালারটা ডিফারেন্ট দিব। তো সাপ্লাই কার্ভটাকে আমি, এটা ছিল ডার্ক ব্লু, এটা আমাকে লাইট ব্লু কালার আমি সাপ্লাই কার্ভ নিলাম এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম এখানে একটু সময়। সরি, আমার বাসায় আসা একটা পিচ্চি আছে, কান্নাকাটি করলে আমার মনে হয়, বাসায় তোর বাবা মা থাকে না, দিনের বেলা তো কান্নাকাটি করলে কোনো প্রবলেম হচ্ছে, সরি। আচ্ছা, সো ব্যাক টু দ্য ক্লাস। এরপরে যেটা দেখতে পাচ্ছিলাম যে আমরা এই ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ, আপনারা কি ছবিটা আঁকছেন আমার সাথে? এই যে ডিয়ার স্যার ম্যাডাম। ম্যাম। আচ্ছা, তো এখানে যেটা জি ম্যাম, হলো আর্ট করছি। এই অরিজিনাল ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ মানে নর্মাল একটা সিচুয়েশন, সেটা ছবিটা জুম করবো, আমি আগে আসলে বোঝানো মানে স্পেসটা হওয়ার জন্য এখানে আমি এই কাজটা করছিলাম। তো অরিজিনাল ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ, ওখান থেকে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা সেট করতে পারতেছি। তো অরিজিনাল ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ, ওখান থেকে আমরা যেটা দেখলাম যে আমাদের এই যে ডিটা হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভ, লাইট মানে ডার্ক ব্লু যেটা, লাইট ব্লু এটা হচ্ছে গিয়ে সাপ্লাই কার্ভ। তো ফ্রম অরিজিনাল ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ কি হলো, প্রথমে একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন হলো এবং সেই ইকুইলিব্রিয়াম থেকে আমরা হচ্ছে গিয়ে এটাও দেখে নিলাম যে ইকুইলিব্রিয়াম আমার যেটা ছিল সেখানে আমার, আমি এখানে যেটা যাচ্ছিলাম ইকুইলিব্রিয়াম, অনেক সেট আপে এখানে চেঞ্জ হয়ে গেছে জুম। একজনের ক্যামেরা অন হয়ে গেছে, তো ক্যামেরাটা অফ করেন, কারণ আমার ক্লাসে রেকর্ডিং চলছে। ক্যামেরা অন হয়ে গেলে ঝামেলা। পরে বলবেন ম্যাডাম আমার ক্যামেরা অন হয়ে গেছিল, আমি তো জানতাম না। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের যে কোয়ান্টিটি, আমি এটাকে জাস্ট কিউ দিয়ে নিলাম যেহেতু এখানে আমি ইয়াটা ছোট করতে পারছি না। তো এটা আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, হ্যাঁ আমি এটাকে কিউ এম নাম দিলাম, জাস্ট কিউ মার্কেট, তো আমি এই জন্য ছোট করে লিখি মার্কেট। তো এটাকে আমি হচ্ছে কি কিউ এম নাম দিলাম। কিউএম মানে হচ্ছে কি অরিজিনালি মার্কেটে যে কোয়ান্টিটি ছিল ইকুইলিব্রিয়ামের সেটা। এখন আহ আমরা আবার একটু রিপিটেশনে আসি। আমরা জানি যে যখন হচ্ছে গিয়ে ডিমান্ড থাকে, ডিমান্ডটাকে আমরা বলেছিলাম সেটা একটা প্রাইভেট ভ্যালু বা প্রাইভেট বেনিফিট, অর্থাৎ ডিমান্ড থেকে আমরা সবসময় পার্সোনালি বেনিফিটেড হই এরকম। আর সাপ্লাইটাকে আমরা বলছিলাম প্রাইভেট কস্ট। এবার আসেন, আপনি যখন এডুকেশন নিচ্ছেন ডেফিনেটলি আপনি কিন্তু নিজে বেনিফিটেড হচ্ছেন, যে আপনি স্টাডি করলে আপনার বেনিফিট, আমার কিন্তু কোনো বেনিফিট নাই। অর্থাৎ আপনি স্টাডি করলে, আপনি যদি ভালোভাবে স্টাডি করেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি বাড়ে, আপনার ইথিক্যাল গ্রাউন্ড যদি সেভাবে হয়, আপনার নলেজ লেভেল যদি বাড়ে, আপনি সেটা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ইউ হ্যাভ এ গুড ক্যারিয়ার, ইউ উইল হ্যাভ এ গুড ক্যারিয়ার অ্যান্ড ইউ ক্যান ইমপ্লিমেন্ট অন ইউর লাইফ, নট মাই লাইফ, এরকম। এখন গভর্নমেন্ট আপনাকে কি করলো, গভর্নমেন্ট একটা সাবসিডি প্রোগ্রাম, গভর্নমেন্ট চিন্তা করলো যে বাংলাদেশের টার্সিয়ারি লেভেলে যত স্টুডেন্ট আছে তাদেরকে আমরা ফ্রি এডুকেশন প্রোভাইড।
একদম ফ্রি এডুকেশন প্রোভাইড করব, এবং এডুকেশনটা হচ্ছে গিয়ে তারা ফ্রি এডুকেশন বলতেই বুঝাচ্ছি যে আমরা হচ্ছে গিয়ে আপনার তাদেরকে একদম ফ্রি অফ কস্ট তারা স্টাডি। সেটার কারণে যেটা হলো যে স্টুডেন্টরা বেশি বেশি হচ্ছে গিয়ে এখন 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 আগে ইউনিভার্সিটি লেভেলে আসতে হলে আপনি নিজের পকেটে টাকা খরচ করে আসতেন, বুঝলেন? এখন আপনি দেখলেন যে আপনাকে ফ্রি, একদম ইউনিভার্সিটি লেভেল আপনার এডুকেশন হচ্ছে ফ্রি, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে। আপনি এডুকেশনটা পাচ্ছেন। দেন যেটা হলো সেটা হচ্ছে গিয়ে আপনার আপনি এটা করে বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট তারা হচ্ছে কি শিক্ষিত হয়ে। এখন সিচুয়েশনটা একটু দেখি। এখন যখন আপনার মানে গভর্নমেন্ট একটা ফ্রি সাবসিডি প্রোগ্রাম আনছে, তখন আমার ডিমান্ড কার্ভটা কি অবস্থা হয়েছে দেখেন। ডিমান্ড কার্ভে অলরেডি আপনি জানতেন যে আপনার ডিমান্ড মানে আপনার এডুকেশন ফর demand for your education is a positive thing for you, so it has some private benefit. When government will provide it you at a free of cost, you will feel like যে আমার তো আসলে পুরো জিনিসটাতেই আমার কোনো এখানে আসলে যেটাকে বলা যায় যে আমার এখানে লস, অর্থাৎ আমি এখানে কিন্তু ফ্রি অফ কস্ট জিনিসটা বেনিফিটটা পাচ্ছি। হুইচ মিনস আপনার কিন্তু এক্সটার্নাল বেনিফিট, এখানে আসলে এক্সটার্নাল বেনিফিট আমি এখানে বুঝাতে পারছি না হয়তো, বা মানে যেটা তার লং রানে চিন্তা করতে হবে। লং রানে চিন্তা করেন, আপনি লং রানে আপনি ফ্রি এডুকেশনও পেলেন, এখান থেকে আপনার হচ্ছে গিয়ে আপনি আপনার ক্যারিয়ার সেটেল করলেন। এখন আপনি যখন ক্যারিয়ার সেটেল করবেন, ধরেন এইখানে আমি একজন থার্ড পার্সন সিঙ্গুলার না, আমি এখানে আমার এই অ্যাক্টিভিটিতে আমার কোনো ইম্প্যাক্ট, যেহেতু আমি এডুকেশনের মধ্যে নাই। কিন্তু যেটা হলো যে ধরেন আপনারা কেউ বড় এন্টারপ্রেনার হলেন, কেউ ইঞ্জিনিয়ার হলেন, কেউ ডক্টর, বড় জন্য করছে, এবং দেখা গেল যে বাংলাদেশে খুব স্কিল রিসোর্সেস ক্রিয়েট, হিউম্যান রিসোর্স যেটাকে আমরা স্কিল হিউম্যান রিসোর্স তৈরি হলো, সো দ্যাট আমার ইকোনমিটা এক্সপ্যান্ড করবে, ইকোনমিটা ভালো হবে, ইকোনমিটা বড়, আমি কিন্তু এখানে পজিটিভলি বেনিফিটেড হব। তার মানে কিন্তু সোসাইটাল বেনিফিট বা এক্সটার্নাল বেনিফিট, যেটা এই একটা কাজের কারণে গভর্নমেন্ট একটা স্টেপ নিল যে ফ্রি এডুকেশন প্রোভাইড করবে, এটার কারণে কিন্তু আমরাও পজিটিভলি বেনিফিটেড হব। এই কারণে যেটা হয়, তো যখন দেয়ার ইজ পজিটিভ এক্সটার্নালিটি, তখন এরকম করে মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে তখন হচ্ছে কি আপনার তখন আপনার যেটা হয় সেটা হচ্ছে যে অরিজিনাল ডিমান্ড কার্ভ থেকে ডিমান্ড কার্ভটা আপওয়ার্ডে শিফট। কেন আপওয়ার্ডে শিফট করে আমরা এখানেও দেখতে পাচ্ছি আপওয়ার্ডে শিফট করে, কারণ ওই যে একই কথা বলছিলাম যে আপনি আগে এডুকেশনটা স্পেন্ড করছেন না, ইউ হ্যাভ সাম এক্সপেন্ডিচার। এখন জিনিসটা যেটা হলো যে না, নাও ইউ আর গোয়িং টু গেট ইট অ্যাট ফ্রি অফ কস্ট। যখন একটা কিছু আমরা ফ্রি অফ কস্টে পেয়ে থাকি, তখন কিন্তু এটাতে পজিটিভ যেটা হয় যে তখন যেটা হয় যে এখানে হচ্ছে কি পজিটিভ বেনিফিট। তো এই জন্য হচ্ছে পজিটিভ বেনিফিট থাকে বা পজিটিভ একটা যে impact যেটা সেটা থাকে। এই কারণে আমরা এই পুরো সিচুয়েশনটাকে আমরা হচ্ছে গিয়ে বলছি যে হ্যাঁ, যেটাকে বলছি যে এটা হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটি। এবং এই ধরনের বেনিফিট যখন গভর্নমেন্ট প্রোভাইড করে, তখন আমাদের যেটা হয় যে আপনার তখন যেটা হয় যে সেটা হলো যে আপনার ডিমান্ডটাও আমরা অটোমেটিক্যালি বাড়াই দিই, যখন আমরা দেখি যে এটা আমরা একটা পজিটিভ বেনিফিট পাচ্ছি। এরকম আর একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে আনতে পারি, যেমন আমরা যদি ইয়ার কথা বলি, ওটাকে কি বলে, সাপোজ আমরা দেখবেন যে গভর্নমেন্টের যে সোশ্যাল অ্যাওয়ারনেস বা সোশ্যাল যে প্রোগ্রাম গুলো, যেমন টিসিবি থেকে চাল দেয় বা টিসিবি থেকে খুব অল্প দামে প্রোডাক্ট দেয়, বা গভর্নমেন্ট দেখবেন যে গভর্নমেন্ট হসপিটালে বা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে বা গভর্নমেন্ট স্কুল কলেজে দেখবেন যে প্রচুর মানুষ কিন্তু স্টাডি করতে যায় বা প্রচুর মানুষ বেনিফিট নিতে চায়। কারণ হচ্ছে এটা এখান থেকে পজিটিভ এক্সটার্নালিটি আমাদের লাইফে বেশি। তো ফাইনালি আমরা তাহলে সেখান থেকে কি দেখতে পাচ্ছি, when there is positive externality, আমরা নতুন যে আমাদের সাপ্লাই কার্ভটা, ডিমান্ড কার্ভটা হলো উইথ দ্য অরিজিনাল ডিমান্ড সাপ্লাই কার্ভ, আমরা এটা দেখলাম যে নতুন করে পাস করে গেলে আমরা নিউ ইকুইলিব্রিয়াম পেলাম। এই যে নতুন যে ইকুইলিব্রিয়াম পেলাম, এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমার আগের ইকুইলিব্রিয়ামের থেকে ওপরে, এবং এটা থেকে আমরা যে কোয়ান্টিটিটা পেলাম, নতুন কোয়ান্টিটি, আমি জাস্ট কিউ দিয়ে দেখাচ্ছি, এই কোয়ান্টিটিটা পেলাম, এটা অবশ্যই প্রথম যে ইনিশিয়াল আমরা কোয়ান্টিটি পেলাম মার্কেটটাকে যদি অ্যাজ ইট ইজ চলতে সেটার থেকে বেশ হায়ার। So when there is positive externality, it means that at the Q optimum, এখানে এখন প্রশ্ন হচ্ছে কেন অপটিমাম লেভেলের কথা বলছি,
অপটিমাম লেভেলের কথা বলছি বিকজ হচ্ছে কি এটা অ্যাচিভেবল। আমি বলেছিলাম মানে লাস্ট ক্লাসে অপটিমাম বলতে আমরা কি বুঝবো। অপটিমাম বলতে আমরা বুঝবো হচ্ছে কি যে যেখানে আমরা যেটা অ্যাচিভ করতে যেই আহ, যে আউটপুটটা আমরা অ্যাচিভ করতে পারবো সেটাকে আমরা হচ্ছে কি অপটিমাম লেভেল বলছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অপটিমাম লেভেলে আমাদের হচ্ছে যে আমরা যে অ্যামাউন্টটা হচ্ছে গিয়ে পাচ্ছি সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রিভিয়াস অ্যামাউন্টের থেকে আমাদের আপনার প্রিভিয়াস অ্যামাউন্টের থেকে প্রিভিয়াস অ্যামাউন্টের থেকে আমাদের কিন্তু এখানে আপনার যে ইয়াটা ছিল যে আউটপুটটা যেটা সেটা কিন্তু আমার বেশি হচ্ছে। প্রিভিয়াস অ্যামাউন্টের থেকে যেহেতু আমাদের আউটপুট বেশি তাহলে কিন্তু মার্কেট একটা বেটার সিচুয়েশন। তো সব বাদ এখন আমরা একটু জানি যে এই চ্যাপ্টার থেকে আসলে প্রশ্নটা কি হবে। আমি বলেই দিচ্ছি এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা অল্টারনেটিভ প্রশ্ন দিব। অল্টারনেটিভ মানে হচ্ছে আপনাদের যেহেতু প্রশ্নে হচ্ছে অপশন দেওয়ার জায়গাটা এখন খুব কম। আপনারা তো জানেন ফাইনাল এক্সাম হচ্ছে 40 মার্কস। আমরা 4টা চ্যাপ্টার উপরে কোশ্চেন করেছি। আমি অলরেডি আমাদের 3টা চ্যাপ্টার, তার লাস্ট চ্যাপ্টারটা আমরা যাবো। তো এখান থেকে অল্টারনেটিভ কোশ্চেন করবো, এটা বুঝতেই পারছেন। এই কারণে যেটা বলতে চাচ্ছিলাম যে পজিটিভ এক্সটার্নালিটি বা নেগেটিভ এক্সটার্নালিটি এটাই এখানে হচ্ছে দুটো বড় বড় টপিক। তো এই দুটো এটা সম্পর্কে আইডিয়া জেনারেট করবেন এবং আইডিয়াটা কি বলতে চাচ্ছি ডেফিনেশনটা শিখবেন এবং পজিটিভ এবং নেগেটিভ এক্সটার্নালিটি দুইটার জন্য যে আমরা দুটো গ্রাফ আঁকলাম এটা যে ফিগার 3 হচ্ছে ফর পজিটিভ এক্সটার্নালিটি এন্ড ফিগার 2 ফর নেগেটিভ এক্সটার্নালিটি। তো এই দুটো ছবি অবশ্যই দুটো ছবি হচ্ছে কি আপনি অবশ্যই ড্র করবেন মানে শিখবেন। এরপরে আসে অবশ্যই কোশ্চেনটা প্যাটার্নটা এরকম হবে। আমি একটা কেস স্টাডি ছোট্ট একটা কেস দিলাম ধরেন 2-3 লাইনের। ওই যে আমরা যেরকম ওই যে মিড টার্ম একটা কোশ্চেন ছিল না ওই যে সার্কেল অফ দ্য ডায়াগ্রামের মতো ওরকম যে একটা সিচুয়েশন বলবো। ওই সিচুয়েশনটা থেকে আপনার বুঝতে হবে যে এখানে পজিটিভ এক্সটার্নালিটি আছে না নেগেটিভ এক্সটার্নালিটি। আপনার যদি মনে হয় পজিটিভ এক্সটার্নালিটি আছে তাহলে পজিটিভ এক্সটার্নালিটির মতো এক্সাম্পল দিবেন। আর যদি মনে হয় যে নেগেটিভ এক্সটার্নালিটি আছে তাহলে নেগেটিভ এক্সটার্নালিটির মতো করে এক্সপ্লেইন করে দেন আপনি ছবি মানে অবশ্যই ছবিটা পজিটিভ বা নেগেটিভ এক্সটার্নালিটি সেটা। যেমন আমি আপনাকে একটা কোশ্চেন বলি। সাপোজ আমি বললাম যে গ্রিন ইউনিভার্সিটি সিচুয়েটেড in রূপগঞ্জ নারায়ণগঞ্জ, 8,000 students are studying here. Suddenly, there is a steel industry build up their new factory beside the green industry. So the now this that steel industry creates sound pollution. That steel industry creates noise. So it makes sound pollution for the students of Green University. So Green University students, along with the authority, they talk to the owner of steel industry and go to a negotiation. After negotiation, the air pollution reduce. এই যেটুকু বলে দিই। এখন দেখেন কি বলে যে গ্রিন ইউনিভার্সিটির পাশে একটা হচ্ছে গিয়ে স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে যেটার জন্য আপনাদের সাউন্ড পলিউশন হচ্ছে তাদের ক্লাস করতে হচ্ছে অনেক অসুবিধা হচ্ছে। আপনারা নেগোসিয়েশন করলে নেগোসিয়েশনের কারণে এয়ার পলিউশনটা কমে আসে বা সাউন্ড পলিউশনটা কমে আসলো। এই ছিল মোটামুটি ভাবে। তো এটা কিসের এক্সাম্পল মনে হচ্ছে? পজিটিভ এক্সটার্নালিটি আর নেগেটিভ এক্সটার্নালিটি? এটা কি এক্সটার্নালিটি হতে পারে, পজিটিভ আর নেগেটিভ? কেউ কি কথা বলবেন না? তো যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে গিয়ে নেগেটিভ এক্সটার্নালিটির এক্সাম্পল। নেগেটিভ এক্সটার্নালিটির এক্সাম্পল কারণ হচ্ছে গিয়ে যে এখানে নেগেটিভলি হচ্ছে গিয়ে আপনাদের উপর ইম্প্যাক্ট করছে, কোনো পজিটিভ ইম্প্যাক্ট নাই। এখানে যেটা হচ্ছে যে আপনার নেগেটিভলি আপনি এটার উপরে ইম্প্যাক্ট করেছে। তো এই ধরনের ঘটনাটাকে আমরা সাধারণত বলে থাকি যে নেগেটিভ এক্সটার্নালিটি। তখন আপনি এটার অ্যান্সার কিভাবে দিবেন? তারপর হয়তো লিখলাম যে explain with a relevant figure এরকম বলবো। What type of externality arises from here? Explain with a relevant figure। কারণ আপনি একদম ডিরেক্টলি বললেন from the situation negative externality has arised। দেন আপনি নেগেটিভ এক্সটার্নালিটি ছবিটা আঁকেন। এই যে ছবিটা এখনো আমার সামনে মানে আমি যেটা ওপেন করে রেখেছি। সো ছবিটা এঁকে দেন আপনি বললেন যে নেগেটিভ এক্সটার্নালিটি হ্যাজ অ্যারাইজড। তারপর আপনি বললেন যে আপনি তারপরে বললেন যে
যেটা হবে যে আমরা শুধু গ্রাফটার এক্সপ্লেনেশন বলবেন যে ইন অরিজিনাল সিচুয়েশন দ্য ডিমান্ড কার্ভ ওয়াজ দ্য ব্লু লাইন, বা ওইভাবে না বলে জাস্ট বললেন দ্য ডিমান্ড কার্ভ shows the private value and the supply curve shows the private cost. So the original equilibrium was Q market. Now, when there is pollution and Green University negotiate with the steel industry, so that supply curve shift to the leftward and it has become S1, where the private cost and external cost because of the pollution has been adjusted. So the supply has become now the new equilibrium. From the new equilibrium point, we get the new equilibrium is Q optimum. তারপরে বললেন যে therefore the যেটাকে বলা যায় যে আমরা যেটা দেখছিলাম যে therefore the new quantity, that means so the new quantity is less than the old quantity. Therefore, when there is negative externality, it has negative impact on the market. That's it. এতটুকু বললেই হবে। তো এইভাবে আমরা যেটা করবো যে আমরা জাস্ট কেস দিব, আমি একটা কেস থেকে আমাদের বুঝতে হবে যে এখানে পজিটিভ এক্সটার্নালিটি আছে না নেগেটিভ এক্সটার্নালিটি। সো দ্যাটস ইট। এই চ্যাপ্টারটা থেকে আমরা এতটুকুই পড়বো। আমাদের শেষ হয় না আজকে ক্লাসে, আমরা আরো কিছু আর একটা চ্যাপ্টারে যাবো। আমি কিন্তু বলেছি যে আমাদের একটা চ্যাপ্টার আছে। তো একটা কোশ্চেন লাগে সবাই, একটা কোশ্চেন দিব, দেন আমরা হচ্ছে গিয়ে নেক্সট চ্যাপ্টার। লেখেন হোয়াট ইজ প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট দেখছেন আপনারা? What is profit maximizing point for a perfect competitive market? What is profit maximizing point for a perfect competitive market? What is profit maximizing point for a perfect competitive market? Explain with relevant figure. What is profit maximizing point for a perfect competitive market? Explain with relevant figure. আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? আমি তো, আমার এখন মনে হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছেন। আবার আসি, হোয়াট ইজ প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট ফর এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট? এক্সপ্লেন উইথ রিলেভেন্ট ফিগার। এখানে কোশ্চেনটা আসলে আমি যেটা করেছি সেটা একটু ব্যাখ্যা করি। আমরা হচ্ছে আমরা যখন চ্যাপ্টার 4 পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমি দুইটা মার্কেট একটু বেসিক আইডিয়া দিয়েছিলাম। এমন না যে খুব পড়িয়েছি, একটু বেসিক আইডিয়া দিয়েছিলাম। বলেছেন যে মার্কেট দুই ধরনের হয়, একটা হচ্ছে মনোপলি মার্কেট আর একটা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ। এভাবে করে শেষ করে দিয়েছে। বলেছেন যে এটা আমরা ডিটেল আফটার মিট হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে পড়াবো, ওইটাই আমরা আসছি। আমরা ওখানে দেখেছিলাম যে আপনার হচ্ছে গিয়ে যে আমরা যখন একটা মার্কেটে যাচ্ছি, সেই মার্কেটে আপনার এমন সিচুয়েশন হয় যে মার্কেটে অনেকগুলো বায়ার এবং সেলার থাকে। এরকম মার্কেট আমরা পেতেই পারি যে অনেকগুলো বায়ার এবং সেলার আছে। এই ধরনের মার্কেটকে সাধারণত আমরা বলে থাকি হচ্ছে গিয়ে আপনার, এই ধরনের মার্কেটকে আমরা সাধারণত বলে থাকি যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, যে মার্কেটে অনেকগুলো বায়ার এবং অনেকগুলো সেলার। আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। আমরা যত ধরনের প্রোডাক্ট কনজিউম করি, মোস্ট প্রোডাক্ট অ্যাকচুয়ালি বিলংস টু এ পারফেক্ট কম্পিটিটিভ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, সহজ ভাষায় যেটাকে বলা হয়। সো এই মোস্ট অফ দ্য প্রোডাক্ট অ্যাকচুয়ালি বিলংস টু পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। তো ওই কারণে আমরা হচ্ছে এই মার্কেটের সম্পর্কে এগিয়ে নিব, এবং যেহেতু এই মার্কেটে অপারেশন হয়ে থাকে, আজকে আপনাকে আমি শিখাবো যে কিভাবে এই মার্কেটে ম্যাক্সিমাম প্রফিট করা যায়, এবং বিষয়টা এমন দাঁড়াবে যে এর উপরে আসলে প্রফিট আপনার পক্ষে করাও সম্ভব। ম্যাক্সিমাম প্রফিট কিভাবে আপনি একটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট থেকে করবেন সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ এই আজকের ক্লাসে এটা হচ্ছে গিয়ে আমরা স্টাডি। এই হচ্ছে গিয়ে মোটামুটি আজকে আমাদের যেটা টার্গেট সেটা। বিফোর ডুইং দ্যাট আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব, কারণ ক্লাসে আপনাদের অবস্থা খুবই ভালো দেখতে পাচ্ছি। কেউ কোনো কথা বলে রেকর্ডিংটা পজ করি, অ্যাটেন্ডেন্স আর রেকর্ডিংটা আমরা অন করে স্টাডি। আমরা হচ্ছে গিয়ে তখন যখন স্টাডি করছিলাম আমরা দেখেছিলাম যে দেয়ার আর টু টাইপস অফ মার্কেট। আমরা দুটো মার্কেট নিয়ে করেছিলাম। একটা মার্কেট ছিল মনোপলি, যেটা হচ্ছে যেখানে আমাদের মেইনলি আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে মনোপলি মার্কেটে আমাদের যে মেইন অসুবিধাটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে মনোপলি মার্কেটে ওয়ান সেলার মার্কেট এরকম ছিল।
আর যখন মিনি সেলার মিনি বায়ার মার্কেট এরকম একটা মার্কেট আমরা পাচ্ছিলাম, সেটাকে আমরা বলছিলাম পারফেক্ট কম্পিটিটিভ। এই মার্কেটে নিয়ে হ্যালো হ্যালো ম্যাম, আমি একটা কথা বলবো? জি জি অবশ্যই বলেন বলেন রাকেশ। আহ, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, সম্ভবত আমার অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গেছে আসলে। না, রাকেশ স্যার আমি দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে মনোপলিসদের মানে ইকোনমিস্টদের যেটা হয় যে তারা অ্যাকচুয়ালি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটটা নিয়ে বেশি কনসার্ন থাকে। কনসার্নিং এর জায়গাটা এই কারণে বিকজ এই মার্কেটে কিভাবে আবার এটা আমার কাছে খুব মানে সারপ্রাইজিং মনে হয়। যেমন ধরেন বাংলাদেশে যে চালের বাজার, ইটস ইটস অ্যান এক্সাম্পল অফ পারফেক্ট কম্পিটিটিভ। দেখেন চালের মার্কেটে আমি আপনি একা না, আমরা সবাই কিন্তু রাইস কনজাম্পশনে আছে এবং রাইস সাপ্লাইও অনেক মানুষ করে থাকছে। তো এই যে হিউজ 2-3 কোটি মানুষ রাইস সাপ্লাই দিচ্ছে, আরো বেশি হবে 2-3 কোটি বলাতে আমার মনে হয় কম বলে ফেললাম, 5 কোটি 10 কোটি মানুষ যারা রাইস সাপ্লাই মানে মার্কেটের সাথে জড়িত। আবার এই 18 কোটি আমরা যে পপুলেশন, হোল পপুলেশন আমরা পুরো সবাই কিন্তু রাইস কনজাম্পশন যাচ্ছি। এই যে এত মানুষ রাইস সাপ্লাই দিচ্ছে আবার রাইস কনজাম্পশনে যাচ্ছে, এত বড় মার্কেট অর্থাৎ এত সেলার এবং এত বায়ার যে আপনি চাইলেও তাদেরকে কন্ট্রোল করতে পারেন। এরকম একটা মার্কেট আসলে কিভাবে অপারেট করে এটা নিয়ে আমার কি হচ্ছে গিয়ে আমি খুবই মানে দেখা যায় যে আমার খুব এক্সাইটমেন্টের জায়গাটা কাজ করে। তো এই মার্কেটে নিয়ে আমরা আজকে স্টাডি করবো। আমাদের আশেপাশে আমরা যে প্রোডাক্ট ম্যাক্সিমামই হচ্ছে এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বিলং করে আসে এরকম একটা মার্কেট। সো আমরা চলে যাই, বাট তাহলে আমরা প্রথমে আসি যে হোয়াট ইজ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট অ্যাকচুয়ালি দ্যাট কাইন্ড অফ মার্কেট ওয়ার মেনি সেলার এন্ড মেনি বায়ার, আমরা পড়ে আসছি okay? এই মার্কেটের কিছু ক্যারেক্টারিস্টিক আজকে আমরা ওটা নিয়ে পড়বো। নেক্সট ক্লাসে যে প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্টটা নিয়ে পড়বো। প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্টের জন্য আমরা এরকম একটা ছবিও আঁকবো। ছবিটা দেখাই দিই। এই যে, এই ছবিটা আঁকবো প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট পরে পারফেক্ট কম্পিটিটিভ মানে, এবং এখান থেকে আমরা দেখবো যে একটু গিজিমিজি মনে হচ্ছে, বাট এই ছবিটা ইজি, এত কঠিন না। যে তারা মার্জিনাল কস্ট টোটাল কস্ট এগুলো পড়ে আসে আপনাদের জন্য এটা খুব ইজিয়ার হবে। আমরা সেখানে দেখবো যে কিভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন করে। তো আজকে ক্যারেক্টারিস্টিক্স গুলোতে যাই। তো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে এগুলো খুবই ইন্টারেস্টিং। প্রথমটা কি যে দেয়ার আর মেনি সেলার এন্ড মেনি বায়ার। মেনি সেলার মেনি বায়ার এটা আসলে বলতে কি বোঝায়, এটা নিয়ে আমাদের একটা কোশ্চেন। এখানে বোঝায় হচ্ছে যে মেনি সেলার মেনি বায়ার দিয়ে যে এখানে ইউ ক্যান কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ সেলার এন্ড বায়ার ইজিলি। অর্থাৎ আমি যদি বলি যে বাংলাদেশের চালের বাজারে আপনি 20 কোটি সেলার আছে, আপনি কিন্তু মানতে বাধ্য হবেন, কারণ আপনার পক্ষে এই 20 কোটি না 10 কোটি না 5 কোটি এটা হিসেব করাটা কিন্তু খুব ডিফিকাল্ট, নাম্বারটা হিউজ। আবার ধরেন রাকেশ বললো যে না বাংলাদেশের চালের বাজার 7 কোটি 20 জন আছে, তাও কিন্তু আমাদের মানতে বাধ্য হইতে হবে, কারণ না চালের বাজার আসলে এত বড় যে এটা আসলে কাউন্ট করা সম্ভব না। তো এই মার্কেট হচ্ছে এমন, there are many buyer and many seller and you actually cannot count the total number of seller and buyer from here. এরকম একটা সিচুয়েশন। তো এই জন্য এই মার্কেটটাকে আমরা আহ, বলছিলাম যে অনেক বায়ার সেলার নিয়ে মার্কেটটা কন্টিনিউ করে। দেন বলছে দ্য গুডস অফার্ড বাই দ্য ভেরিয়াস সেলার আর লার্জলি সেল। ইয়েস, এটা আরো মজার যে এখানে এই যে এত বড় মার্কেট, না আমাদের মনে হইতে পারে যে এক একজন মনে হয় এক এক রকম প্রোডাক্ট সেল করবে, না। এইখানেও একটা মজার বিষয় যেটা প্রোডাক্ট গুলো যে সেল করছে দে আর মোস্টলি সেম, একই রকম দেখতে প্রোডাক্ট। বাংলাদেশে যে চাল ধরেন ঢাকা শহরে যে চাল পাওয়া যায়, তারা এখন অনেকেই নিজের হোম ডিস্ট্রিক্টে চলে গেছে। আপনার এলাকায় কি চালের কালার লাল না সবুজ নীল না গোলাপি? গোলাপি পিঙ্ক কালারের চাল আছে কারোর এলাকায়? ব্লু কালারের চাল আছে? মানে রাইসটা দেখতে ব্লু এরকম আছে? ঢাকা সিটিতে আমি যে ধরনের রাইস দেখতে পাচ্ছি ঠিক ধরনের দিনাজপুর সিটিতে যে একই রকম রাইস দেখতে পাবো না, বা পঞ্চগড়ে যে একই রকম রাইস দেখতে পাবো, বা খাগড়াছড়িতে কেউ আছে ধরেন ওখানে কি একই রকম মানে রাইস কোয়ালিটি কোয়ান্টিটি লুকস একই রকম হয় না? তো এই যে এই মার্কেটে যেটা হয় যে প্রোডাক্ট গুলো যেগুলো সেল করছে সেটা একই রকম দেখতে, তাহলে একই রকম দেখতে প্রোডাক্ট সেল হচ্ছে, এই মার্কেটটা তো লার্জ। এটি রিজনটা হচ্ছে দ্য প্রোডাক্ট অ্যাকচুয়ালি সেলিং ইন দিস কাইন্ড অফ মার্কেট দিস আর রিলেটেড উইথ আওয়ার বেসিক। আমরা আমাদের যে ডে টু ডে লাইফে চলতে যাই এই ক্ষেত্রে আমাদের কিছু প্রোডাক্ট কনজাম্পশন না করলেই না, এই ধরনের প্রোডাক্টের সাথে হচ্ছে গিয়ে আপনার এখানে মিলে যাবে। এদের এই যে গুডস এন্ড সার্ভিসেস দে আর অফারিং হিয়ার এটা একদম মিলে যাবে। তো এই কারণে বলছে যে those are mostly same। এরকম একটা সিচুয়েশনও কিন্তু আপনি এখানে ফেস করবেন, একই রকম লাগবে আপনার কাছে, একই রকম লাগবে একই রকম লাগবে এবং একই রকম প্রোডাক্ট আপনি কিন্তু পাবেন।
আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকে ভাবছেন যে আমি আসলে কোথা থেকে এটা দিচ্ছি। আমি যে এখান থেকে ক্যারেক্টারিস্টিক্স গুলো যে এখানে না, এই যে ক্যারেক্টারিস্টিক্স এখানে আমি এখান থেকে দিচ্ছি। তারপর আসলে এই মার্কেটে যেটা হয় যে আহ এই মার্কেটে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আপনার এই মার্কেটে এন্ট্রি এন্ড এক্সিট হচ্ছে কি ইজি দেয়ার ইজ ইজিলি এন্ট্রি এন্ড এক্সিট ইন মার্কেট। ইজিলি এন্ট্রি এন্ড এক্সিট বলতে এখানে কি বোঝাচ্ছে? ইজিলি এন্ট্রি এন্ড এক্সিট বলতে বোঝাচ্ছে যে খুব সহজে এই মার্কেট আমি চাইলে অপারেট করতে পারবো। আবার আমি মার্কেট থেকে যদি আমি মনে করি আমার লস হচ্ছে, আমি চাইলে এই মার্কেট থেকে খুব ইজিলি বেরো হয়ে যাই। সিচুয়েশনটা একটু বুঝিয়ে বলি, তাহলে হয়তো বুঝবেন। এখানে আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের মার্কেটে আমরা ফেস করে থাকি। এই মার্কেটে যখন কেউ প্রফিট করে, লাইক ধরেন আপনি কোনো কারণে প্রফিট করলেন, আপনি যখন প্রফিট করবেন তখন আপনার দেখা দেখি অনেকেই এই মার্কেটে এন্ট্রি, ওই জন্যই আমরা আসবো যে প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট। সাপোজ আমি জাস্ট একটা অ্যাজাম্পশন হিসেবে বলতেছি, কাকে দিয়ে এক্সাম্পল দেবো, সবাই ক্লাস থেকে চলে যাচ্ছে, এই জন্য অ্যাটেন্ডেন্সটা আগে নিতে চাই। নারায়ণ সাতমান সুবাইশি, উনি কিসের বিজনেস? উনি ধরেন ওনার একটা রাইস মিল আছে, রাইস মিলের বিজনেস করছে, এবং আমরা দেখলাম যে উনি রাইস মিলের বিজনেস থেকে মান্থলি ধরেন 10 লাখ টাকা প্রফিট করে ফেলে। রাইস মিলের বিজনেস বাই দা ওয়ে খুবই প্রফিটেবল বিজনেস, আপনারা যারা জানেন না তো ভাবতে পারেন, বাট কারো যদি রিলেটেড থাকে তারা হয়তো তারা জানে রাইস মিল কিন্তু অনেক প্রফিটেবল। তো রাইস মিল আছে একটা, এবং রাইস মিলের বিজনেস থেকে আপনার রাইস মিল বাইচের একটা রাইস মিল আছে, এবং সেখান থেকে সে রাইস মিলের বিজনেস করছে। এখন আমরা দেখলাম যে ও অনেক প্রফিট মেক করছে। এখন ধরেন সুবাইশিকে দেখে প্রীতমও চিন্তা করলো যে ও একটা রাইস মিল। ম্যাম এই তিনটা কি ক্যারেক্টারিস্টিক্স ম্যাম? হ্যাঁ হ্যাঁ, তিনটা ক্যারেক্টারিস্টিক। তো ওকে দেখে প্রীতমও মনে করলো যে ও একটা রাইস মিল দিবে, এবং রাইস মিল, এখন প্রীতম যদি একটা রাইস মিল দেয়, এবং বললাম তুবাইশি রাইস মিলের পাশেই প্রীতমের রাইস মিল, তাতে কি তুবাইশি মাইক দিতে পারবে এই না আমার রাইস মিলে তুমি আমার রাইস মিলের পাশে রাইস মিল দিতে পারবা না, বা মার্কেটে আসতে পারবা না, এরকম কিছু করতে পারবে? পারবে নাকি? কারণ হচ্ছে এই মার্কেট সবার জন্য, মানে এই মার্কেটে ও কেন, এখন যদি আমার ক্লাসে সবাই একটা একটা করে রাইস মিল দিই তাতেও কেউ কাউকে কিছু বলতে পারবে না। কারণ এই মার্কেটে এন্ট্রি নেওয়াটা কোনো বিষয় না, মানে এখানে গভর্নমেন্ট এটা ওপেন করে দিচ্ছে, এই ইকোনমিতে এটা ওপেন। এখন ধরেন দুবাইশি যেরকম প্রফিট করছিল, প্রীতম সেরকম প্রফিট করলো। তো প্রীতম 2 মাস পরে তার সবটা ক্লোজ করে বিজনেস ক্লোজ করে ফেললো। এখন যখন প্রীতম বিজনেস ক্লোজ করে ফেলছে, দুবাইশি কিন্তু মানে স্টপ করতে পারবে যে না তুমি বিজনেস করছিলে, বিজনেস করে যাইতেই হবে, বাদ দেওয়া যাবে না। কিন্তু সেটাও করতে পারবে না। অর্থাৎ এই মার্কেটের বিষয় যেটা হয় যে এই মার্কেটে না আমরা চাইলে মার্কেটটা কন্টিনিউ, মানে মার্কেটটা আমরা ইয়াও করতে পারি না, ওটাকে কি বলে যে মার্কেটটা ইজিলি অফও করতে পারি না, আবার মার্কেটটাকে আমরা খুব ইজিলি, যেটাকে বলা যায় যে মার্কেট থেকে আমরা খুব ইজিলি এন্ট্রি নিতে পারি, আবার কিছু হলেই মার্কেট থেকে আমরা মার্কেট আউট হয়ে যাই। এরকম একটা সিচুয়েশন আমাদের এখানে হয়। অর্থাৎ এইখানে মার্কেটে এন্ট্রি নিতেও আমার কোনো অসুবিধা হবে না, আবার এক্সিট নিতেও আমার কোনো অসুবিধা হবে না। এখন আপনার মনে হতে পারে মানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেন। সাপোজ ধরেন এখন যদি আপনাদের মনে হয় যে আপনারা ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রিতে আসবেন, ধর নিজের একটা ইলেকট্রিসিটি কোম্পানি দিবেন, এটা কি সম্ভব বলেন তো? পুরো 18 কোটি, বাংলাদেশে 18 কোটি মানুষকে কি ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারবেন? পারবেন না কিন্তু। তো ইলেকট্রিসিটি, এবং ইলেকট্রিসিটি মার্কেট গভর্নমেন্ট কন্ট্রোল করে, একচেটিয়া মার্কেট, দেখেন এই মার্কেটটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব। বা আপনার মনে হলো যে আপনি একটা ট্রেনের বিজনেস দেবেন, আপনার ট্রেন হবে 4-5, সম্ভব? খুব ইরিলেভেন্ট কথা বলছি না যে রেল, আমি ট্রেন সার্ভিস চালু করবো, কিন্তু আমাদের ট্রেন রেল লাইন ট্র্যাক লাগবে, স্টেশন লাগবে, কত ম্যান পাওয়ার লাগবে, এই ধরনের, মানে ফার্স্ট অফ অল এত স্পেস, এত ম্যান পাওয়ার এটা আসলে কারোরই নাই। তারপরে হচ্ছে কি ঝামেলা হচ্ছে কি গভর্নমেন্টও অ্যালাউ করবে না। কিন্তু এখন আপনার মনে হলো আপনি এলাকাটার মধ্যে দোকান, বা আপনি হচ্ছেন গিয়ে একটা, যেটাকে বলে যে একটা গার্মেন্টস দিবেন, বা আপনার মনে হলো যে আপনি একটা ফ্রুট শপ দিবেন, বা আপনার মনে হলো একটা জুস বার দিবেন, বা আপনার মনে হলো একটা রেস্টুরেন্ট দিবেন। দেখেন এই মার্কেট গুলো কিন্তু ওপেন, অর্থাৎ আপনি এটাতে ইজিলি এন্ট্রি এন্ড এক্সিট নিতে পারছেন। এই মার্কেট গুলোকে আমরা বলছি হচ্ছে গিয়ে পার্ট কম্পিটিটিভ মার্কেট, এন্ড দিস কাইন্ড অফ মার্কেট এন্ট্রি এন্ড এক্সিট ইজ ভেরি ইজি। আর লাস্ট আর একটা যেটা এটা এখানে খুব ইয়া করে নাই, সেটা হচ্ছে উই হ্যাভ ভেরি টাইনি শেয়ার অন দিস মার্কেট, সো উই অ্যাক্ট এজ এ প্রাইস টেকার। আগে টাইনি শেয়ারটা বুঝতে, মানে আপনার আপনার শেয়ারটা এই মার্কেটে খুবই কম,
যেমন ধরেন এখন চালের কেজি ধরে নিলাম, চালের কেজি হচ্ছে কি 20 টাকা, 20 টাকা থেকে চালের কেজি হয়ে গেল 80 টাকা। এখন মেহেদি যে দোকানে বললো যে 80 টাকা চালের কেজি বলে আমি চাল কিনবো, দোকানদার ওকে বলবে কিনেন না ভাই, কোনো সমস্যা নেই। আপনার মতো আরো 17 কোটি গ্রাহক আছে বাংলাদেশে, তারা কিনবে। তো এরকম মেহেদির মতো একজন যদি না কিনে, তাহলে কিন্তু এই মার্কেটে কোনো ইম্প্যাক্ট ফেলে। আবার দেখেন মেহেদি না, ধরেন আপনার ক্লাসের সবাই এত দাম দিয়ে চাল কিনবে, অনেক দাম। দেখেন তাতেও কোনো মার্কেটে কিন্তু 18 কোটির জায়গায় এই 50 জন স্টুডেন্ট, এটা কোনো ফ্যাক্টই না। তো বিষয়টা হচ্ছে এটাই যে এই মার্কেট আসলে এত বড় হয়, ইউ হ্যাভ ভেরি টাইনি শেয়ার, আপনার কথা বলা না বলাতে কিছুই আসে যায় না, এরকম একটা সিচুয়েশন। এই কারণে আপনি কি হিসেবে অ্যাক্ট করেন, ইউ অ্যাক্ট এজ এ প্রাইস টেকার। প্রাইস টেকার বলতে বোঝায় যে আমরা প্রাইসটাকে একসেপ্ট করে নিই, যে প্রাইসটা চলছে এটাকে একসেপ্ট করে নিই, এরকম একটা এরকম একটা ভাবে আমরা এখানে বুঝিয়ে দিচ্ছি। এই, ঠিক আছে সবাই, এই যে অ্যাটেন্ডেন্স নেওয়ার কুফল দেখতে পেলাম। এটা নেক্সট ক্লাসে এই ভুলটা আমি করবো না। তাহলে সবাই ভালো থাকবেন, আমি রেকর্ডেড ভার্সনটা আপনাদের ক্লাসে দিয়ে দিব। আর ফাইনালের জন্য ভালোভাবে প্রিপারেশন নেন, বাড়িতে যাই করেন সাবধানে থেকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম